Welcome to Accounting Tutorial. Prepared and developed by Atripta Paran. ওকে ফ্রেন্ডস, চলো এবারে আরো একটা অঙ্ক করে ফেলি। প্রশ্নটা কি বলছে? দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ মধুমতি লিমিটেড অ্যাজ অন 31 ডিসেম্বর 2010। 31 ডিসেম্বরে মধুমতি লিমিটেডের ব্যালেন্স শিটটা নিচে দেওয়া হয়েছে। লায়াবিলিটি এবং অ্যাসেট। লায়াবিলিটিগুলো হচ্ছে 10,000, 10% প্রিফারেন্স শেয়ার, 100 টাকা ইচ, প্রত্যেকটার মূল্য হচ্ছে 100 টাকা, 10,000 শেয়ার যার মার্কেট ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা। তারপরে হচ্ছে 40,000 অর্ডিনারি শেয়ার, 100 টাকা করে প্রত্যেকটার দাম আর টোটাল ভ্যালুটা হলো 40 লক্ষ টাকা। তারপরে বলছে রিজার্ভ ফান্ড আছে 10 লক্ষ টাকা। তারপরে ক্রেডিটর আছে 9,80,000 টাকা। তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আছে ব্যালেন্স অফ দ্য লাস্ট ইয়ার, গত বছরের আছে 8 লক্ষ টাকা। প্রফিট ফর দ্য কারেন্ট ইয়ার, বর্তমান বছরের প্রফিট হচ্ছে 43 লক্ষ টাকা। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, বর্তমান বছরের ডেপ্রিসিয়েশন অবচয় আছে বিল্ডিং এর উপরে 2 লক্ষ টাকা এবং মেশিনারির উপরে 2,50,000 টাকা। তো এদিকে বিল্ডিং এবং মেশিনারি, তারপরে বিল্ডিং 8 লক্ষ টাকা, মেশিনারি 10 লক্ষ টাকা, তারপরে ফার্নিচার 30,000 টাকা, স্টক 35 লক্ষ টাকা, ইনভেস্টমেন্ট 37 লক্ষ, বুক ডেপ্ট 28 লক্ষ, প্রিলিমিনারি এক্সপেন্স 1 লক্ষ টাকা, ক্যাশের ব্যাংক আছে 6 লক্ষ টাকা। তো এই হচ্ছে অঙ্কটা। এডিশনাল ইনফরমেশনে কি বলছে যে 25% অফ ইনভেস্টমেন্ট রিপ্রেজেন্ট আইডল ফান্ড। তারা আমরা জানি যে আইডল ফান্ডের ইন্টারেস্ট এবং আইডল ফান্ড যেটা এটা সম্পদে দেখানো যায় না এবং ইন্টারেস্টটা বাদ দিয়ে দিতে হয়। তো 25% ইনভেস্টমেন্ট, তাহলে ইনভেস্টমেন্ট কত? ইনভেস্টমেন্ট হচ্ছে 37 লক্ষ, এটার 25% হচ্ছে আইডল ফান্ড। তাহলে এটা আমরা মনে রাখবো, অঙ্ক করার সময় এটা প্রয়োগ করতে হবে এই এন্ট্রিটা। তারপরে দ্য বিল্ডিং আর নাও উর্থ 25 লক্ষ টাকা। বিল্ডিংটা ছিল কত টাকা? 8 লক্ষ টাকা, কিন্তু এটা বর্তমান ভ্যালু হয়ে গেছে 25 লক্ষ টাকা। তো আমরা কারেন্ট ভ্যালু অফ অ্যাসেট নির্ণয় করতে গেলে বর্তমান ভ্যালুটাই লিখবো। বর্তমান ভ্যালু বলতে এই ভ্যালুটা লিখবো। দ্য কোম্পানি প্রসপেক্টস ফর 2011 আর ইকুয়ালি গুড। কোম্পানিজ প্রসপেক্টস এটা কি বলছে ঠিক ধরা যাচ্ছে না। তারপর অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখবো, এটা মনে হয় তেমন কোনো প্রভাব ফেলবে না। প্রসপেক্টস প্রকাশ করছে আর কি ইকুয়ালি গুড, 11 আর ইকুয়ালি গুড। তাহলে অঙ্কটা কবে? 10-এর, এখানে 11-র কথা কি বললো? আচ্ছা ঠিক আছে, অঙ্কটা করি, দেখা যাক কি হয়। তারপরে বলছে যে দ্য প্রফিট অফ দ্য কোম্পানি ফর দ্য লাস্ট 3 ইয়ার্স হ্যাভ বিন শোন অ্যান ইনক্রিজ অফ টাকা 5 লক্ষ অ্যানুয়ালি। মানে দ্য প্রফিট অফ দ্য কোম্পানি, কোম্পানির প্রফিট ফর লাস্ট 3 ইয়ার্স, গত 3 বছরে 5 বছর করে বাড়ছে, মানে 5 লক্ষ করে বাড়ছে। অর্থাৎ গত 3 বছরে 5 লক্ষ টাকা করে প্রত্যেক বছরে বেড়ে আসতেছে। তাহলে এই বছরে যত লাভ ছিল গত বছরে তার থেকে 5 লক্ষ কম ছিল, তার আগের বছরে তার থেকে 5 লক্ষ কম ছিল, এইরকম ব্যাপারটা। তো গত 3 বছর ধরে 5 লক্ষ বাড়তে বাড়তে বর্তমানে অবস্থায় আসছে। তো বর্তমানের প্রফিট থেকে আমরা অতীতের প্রফিটগুলো বের করে নিতে হবে।
তো প্রফিট লাস্ট 3 ইয়ার্স, 3 বছরের কথা বলছে এখানে। এবার আসো, the rate of return of company doing similar business is around 20%. রেট অফ রিটার্ন, নর্মাল রেট অফ রিটার্ন, যেটা আমরা নর্মাল রেভিনিউ বা নর্মাল ইনকামটা বের করব, এটা হচ্ছে যে জেনারেলি 20% হয়। তো আমাদের কাছে বলছে ফাইন্ড আউট দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার। শেয়ারের অর্ডিনারি ভ্যালু বের করার জন্য ইন্ট্রিনসিক মেথডে অর্ডিনারি শেয়ারের ভ্যালু বের করব আফটার টেকিং ইনটু কনসিডারেশন এ রিজনেবল অ্যামাউন্ট অ্যাজ গুডউইল, মানে গুডউইলটা হিসাব করার পরে তারপরে আমরা অর্ডিনারি শেয়ারের মূল্য বের করব। তো এটা এখানে হচ্ছে, এটা আরেকটা অঙ্ক, এটা হচ্ছে শেয়ার ভ্যালুয়েশনের অঙ্ক, মানে গুডউইল ভ্যালুয়েশন প্লাস শেয়ার ভ্যালুয়েশন দুটোটাই এখানে করতে হবে। আগে গুডউইল ভ্যালুয়েশন করব, তারপরে গুডউইল ভ্যালুয়েশনের পরে আমরা শেয়ার ভ্যালুয়েশন করব। তেমন কঠিন না। তো চলো অঙ্কটা আমরা শুরু করি। তো প্রথম কাজটা হচ্ছে আমাদের অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিটটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের আনসার 3। আনসার 3। তো এই আনসার 3 এর মধ্যে আমরা প্রথমে বের করব আমাদের স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে, ধরো আমরা প্রথমে কি নির্ণয় করব, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট, অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট। অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট আমরা নির্ণয় করব। প্রথমে আমাদেরকে অ্যাভারেজ প্রফিটটা লিখতে হবে। অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিটটা লিখবো। অ্যাভারেজ প্রফিটটা আমরা ক্যালকুলেশন করে কিন্তু বের করতে হবে। তো এখানে একটা ইকুয়েশন দিয়ে করে ফেলে সুন্দর হওয়ার জন্য। Here is the equation. ওকে, উপরে লাভগুলো লিখবো আর নিচে আমরা ইয়ারটা লিখবো। তাইলে বর্তমান বছরের লাভটা আগে লিখে ফেলি। বর্তমান বছরের লাভটা কত দেখো, প্রশ্নের মধ্যে কি বলছে, বর্তমান বছরের লাভ হচ্ছে 43 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে লাভের ঘরে প্রথমে লিখলাম 43 লক্ষ টাকা। তাহলে কত হলো, শতক, হাজার, লক্ষ, এ হলো 43 লক্ষ টাকা। 43 লক্ষ টাকাকে আমরা এটার সাথে যোগ করবো আরো কয়েক বছরের প্রফিট। এখানে দেখো 43 লক্ষ টাকা, অঙ্কের মধ্যে আমাদেরকে একটা কথা বলে দিছিল যে প্রফিট ফর দ্য কোম্পানি লাস্ট 3 ইয়ার্স হ্যাভ বিন শোন ইন ইনক্রিজ অফ টাকা 5 লক্ষ অ্যানুয়ালি, অর্থাৎ প্রত্যেক বছরে 5 লক্ষ টাকা করে বাড়তেছে গত 3 বছর যাবত। তাহলে এবছর যদি আমাদের টাকা হয় 43 লক্ষ শতক, হাজার, লক্ষ, তাহলে গত বছর ছিল 5 লক্ষ কম, মানে 5 লক্ষ বেড়েই তো 43 লক্ষ হয়েছে। তাহলে গত বছর ছিল 5 লক্ষ কম, 5 লক্ষ বাদ দিয়ে দিলে আমাদের থাকবে 38 লক্ষ। তাহলে গত বছরের প্রফিট ছিল 38 লক্ষ। এটার সাথে যোগ করব আমরা কত, আবার 38 লক্ষ টাকার আগে প্রফিট কত ছিল, এও 5 লক্ষ টাকা কম ছিল। তাহলে এই 5 লক্ষ টাকা মাইনাস করে দিলাম, থাকলো 33 লক্ষ। তাহলে তার আগের বছরের লাভ ছিল 33 লক্ষ টাকা। ওকে, তো এখানে টোটাল 3 বছর, তাহলে 3 বছর হলে আমরা এটাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের চলে আসবে এভারেজ প্রফিট। তো এভারেজ প্রফিটটা আমরা এখন ক্যালকুলেশন করে বের করে ফেলবো। দেখো 33 লক্ষ, এটার সাথে যোগ হবে এই 38 লক্ষ, এটার সাথে যোগ হবে 43 লক্ষ, টোটাল হলো এত, এবং এটাকে ভাগ করব 3 দিয়ে। তাহলে আমাদের আসবে যে 38 লক্ষ টাকা, এটাই হচ্ছে আমাদের এভারেজ প্রফিট। ওকে,
আমাদের তাহলে আসলো 38 লক্ষ টাকা। লিখে ফেলি 38 লক্ষ টাকা, 38 লক্ষ টাকা। এবার আমাদের কাজ হচ্ছে অ্যাভারেজ মেইনটেনেবল প্রফিট বের করতে হবে। কিভাবে? অ্যাভারেজ প্রফিট থেকে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট বাদ দিতে হবে। তো ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট বলতে এখানে তেমন কিছুই আমরা দেখছি না, অঙ্কের মধ্যে কোনো সমন্বয়ের কথা বলা হয়নি। তো যে জিনিসগুলো আমরা বেসিক্যালি করে থাকি এটা হচ্ছে ঋণের সুদটা যোগ আর বিনিয়োগের সুদটা বিয়োগ। বিনিয়োগের সুদ কোনটা? আইডল ফান্ডেরটা। তো বিনিয়োগের সুদটা বিয়োগ করব, ঋণের সুদটা যোগ করব। তো এই অঙ্কের মধ্যে কিন্তু কোনো ঋণ নাই। দেখো এখানে কোনো ঋণের কথা বলা হয়নি, তাহলে ঋণের সুদ এখানে আসবে না, শুধু বিনিয়োগের সুদের কথা বলছে, তাহলে বিনিয়োগের সুদটা আসবে। আর সবার শেষে আমরা ট্যাক্স বাদ দেবো। তাহলে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্ট বলতে এখানে আমরা কি করব? শুধুমাত্র বিনিয়োগের সুদটা লিখব। ওকে, আমরা তাহলে সেটাই করি। লেস ইন্টারেস্ট অফ ইনভেস্টমেন্ট, ব্র্যাকেটে আইডল ফান্ড দিয়ে দিলাম। আইডল ফান্ডের ইন্টারেস্টে আমরা শুধু বাদ দেব। তো কত হবে ইন্টারেস্ট অফ ইনভেস্টমেন্ট? আইডল ফান্ডের টাকাটা হবে, ক্যালকুলেটর হিসাব করে বের করতে হবে। দেখো 25% আইডল ফান্ড, তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে 37 লক্ষ টাকা। তাহলে 37 লক্ষ টাকার 25% আইডল ফান্ড, তাহলে আইডল ফান্ড কত? তাহলে ক্যালকুলেটরে করে ফেলে। দেখো 37 লক্ষ টাকা। ওকে, আমি এখানে ক্যালকুলেশন করে হিসাবটা করি। তাহলে ব্যাপারটা কিভাবে লিখতে হবে এটা একটু পিছিয়ে দিই, তাহলে বেটার হবে। দেখো টাকাটা কিভাবে হবে, এটার ভ্যালুয়েশনটা হবে টাকাটা হচ্ছে 37 লক্ষ না, দাঁড়াও। ওকে, 37 লক্ষ শতক হাজার লক্ষ, 37 লক্ষ টাকার উপরে আমরা ধরবো 25%। একটা ইন্টু লাগবে, ইন্টু 25%। ঠিক আছে, এই 25% আমরা বের করব। এই 25%কে আবার গুণ করব কত পার্সেন্ট দিয়ে? আমরা জেনারেলি কত ধরে বিনিয়োগের সুদ কত এটা অঙ্কে বলা নাই, তো এই কারণে আমরা অঙ্কে এটাকে 10% ধরে অঙ্কটা করে ফেলব। জাস্ট একটা ধরা আর কি, ধরার জন্যই ধরা। কালার করে দিলাম যাতে আমাদের আলাদাভাবে এটা বোঝা যায়। ওকে, 10% টাকা। তাহলে সমান কত হবে? ক্যালকুলেটরেই করে ফেলি। আমাদের আইডল ফান্ড হচ্ছে 37 লক্ষ টাকা। এই 37 লক্ষ টাকার 25% হচ্ছে আইডল ফান্ড, তাহলে ইন্টু 25 ভাগ 100 তো দেওয়া লাগে না, না? আচ্ছা, আবার প্রথম থেকে করি। এখানে যেহেতু পার্সেন্টের ইয়ে আছে আমার খেয়াল করিনি, আমি ধরে নিয়েছিলাম যে এটাতে পার্সেন্টের বাটন নাই। তা আবার করি 37 লক্ষ টাকা, এটার উপরে ধরবো আমরা 25%। তাহলে কত আসলো? 25% ধরলে 9,25,000 টাকা। ঠিক আছে, আরেকবার করি তো। 37 লক্ষ টাকা ইন্টু 25 আর 100, 9,25,000 টাকায়। তো 9,25,000 টাকা হচ্ছে আইডল ফান্ড। এই আইডল ফান্ডের উপরে ইন্টারেস্ট হচ্ছে 10%। 10% আমরা মনে মনে ধরে নিলাম। তো ইন্টু 10% কত হলো? হলো যে 92,500। তাহলে আইডল ফান্ডের ইন্টারেস্ট হচ্ছে 92,500। এটা হচ্ছে আমাদের আইডল ফান্ডের ইন্টারেস্ট। তো এই গেল একটা, এটা আমরা লেস করব। তারপরে ঠিক আছে, লেস করেই দিই। তারপরে আর তো কিছু নাই, শুধু আমরা এটা করব আর কি।
তাহলে থাকবে কত? 38 লক্ষ 38 লক্ষ বিয়োগ 92,500 কত হলো? 37 লক্ষ 7,500 নাকি? তাহলে লিখে ফেলি 37 লক্ষ 7,500, এটাই তো অ্যামাউন্টটা, 37 লক্ষ 7,500। তো হয়ে গেল আমাদের ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, আইডল ফান্ডটা বাদ দিলাম। এবার এটা থেকে আমরা ট্যাক্সটা বাদ দেব, ট্যাক্সেশন। তাহলে ট্যাক্সেশন আমরা ধরে নিতে পারি 50%, 40% যে কোনো একটা। ধরে নিলাম এটা 40%, সাপোজ 50% ধরলে আরো সহজ ছিল, কোনো ভুল হবে না। আমরা 50% ধরতে পারি, 45%ও ধরতে পারি। ট্যাক্স বলা না থাকলে 40 থেকে 50-র মধ্যে যে কোনো একটা ধরে নেওয়া যায়। তাহলে কত হবে? 40%, ক্যালকুলেটরে করে ফেলি। এই টাকাটার উপরে 40%, তাহলে ইনটু 40%, তাহলে কত হলো? 14,83,000। তাহলে লিখে ফেলি 14,83,000। ট্যাক্সেশন বাদ দেওয়ার পরে যেটাই থাকবে এটাই হচ্ছে আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট। ওকে, এভারেজ মেইনটেনেবল প্রফিট কত টাকা? ক্যালকুলেটরে করতে হবে 37 লক্ষ 7,500। এটা থেকে বাদ দেব 14,83,000। 14,83,000 বাদ দিলে থাকবে কত? ও কি হলো এটা? 37 লক্ষ 7,500। এটা থেকে আমরা বাদ দেব 14,83,000। কত থাকবে? 22,24,500। তাহলে এ হচ্ছে এখানে 22,24,500। ঠিক আছে, 22,24,500। তাহলে এটাই হচ্ছে আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট। হয়ে গেল আমাদের এভারেজ মেইনটেনেবল প্রফিট নির্ণয় করা। এবার আমাদের স্টেপ 2। স্টেপ 2 এ আমরা নির্ণয় করব, এটা ছিল ক্যালকুলেশন অফ এভারেজ মেইনটেনেবল প্রফিট। এখন আমরা করব স্টেপ 2, ক্যালকুলেশন অফ কি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, AVARAG, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তো এবারে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করে ফেলবো। এর জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে কারেন্ট ভ্যালু অফ কারেন্ট ভ্যালু অফ ফিক্সড অ্যাসেট, টোটাল অ্যাসেট। এটা আমাদেরকে করতে হবে। এটা ঘর করে করাটাই সুন্দর, ঘর করে নিচ্ছি। টাকার ঘরটা লাগে না, ডাইরেক্ট করে ফেললেই হয়। ওকে, আমরা প্রথমে লিখব প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস। ওকে, এটা আমরা প্রথমে লিখব লাল কালারটা চেঞ্জ করে দিই। আবার আমরা প্রশ্নে যাব। দেখো
অ্যাসেটগুলো কি কি বলছে, বিল্ডিং বলছে। বিল্ডিং এর ব্যাপারে কিন্তু সমন্বয় একটা কথা বলছে, বিল্ডিং এর দাম 25 লক্ষ টাকা। আমরা বর্তমান ভ্যালুটাই লিখবো। বিইউ লাল আসতেছে, কালারটা চেঞ্জ করা দরকার। ইউআইএল ডিআইএনজি বিল্ডিং। বিল্ডিং কত টাকা? 25 লক্ষ টাকা। তাহলে টাকার ঘরে আমরা লিখে ফেলবো বিল্ডিং $25 লক্ষ টাকা, শতক, হাজার, লক্ষ, 25 লক্ষ টাকা বিল্ডিং। বিল্ডিং এর পরে কি আছে? বিল্ডিং এর পরে আছে মেশিনারি। মেশিনারি সম্পর্কে কিছু বলছে? ও এখানে একটা ব্যাপার আছে। তো বিল্ডিং এর মার্কেট ভ্যালু যেহেতু বলে দিছে বর্তমানে 25 লক্ষ, তাহলে আমরা বিল্ডিং এর কোনো অপচয়ের কথা চিন্তা করলাম না, এটা সরাসরি 25 লক্ষ। বাট মেশিনারি যেটার ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা, এখানে বলছে যে মেশিনারির মধ্যে কত 2.5 লক্ষ টাকা অপচয় আছে। এই অপচয়টা কিন্তু বাদ দিয়ে আমাদেরকে লিখতে হবে। এখন তোমরা ভাবতে পারো যে অপচয়টা তো আমরা বিল্ডিং এর ক্ষেত্রে বাদ দিই নাই। বিল্ডিং এর ক্ষেত্রে আমরা তো যখন কারেন্ট বর্তমান ভ্যালুটা হিসাব করব, তো বর্তমান ভ্যালুটাই এখন অপচয় যত কিছুই হোক বলে দিছে যে এই বিল্ডিং এর মূল্যটা, দ্য বিল্ডিংস আর নাও উর্থ 25 লক্ষ টাকা, মানে বিল্ডিং এর বর্তমান ভ্যালুটা 25 লক্ষ টাকা। তো অপচয় বাদ দিয়ে মার্কেটে যদি এটার ভ্যালু থাকে 25 লক্ষ টাকা, তাহলে আমরা বর্তমান মূল্য হিসাবে এটাকে 25 লক্ষ টাকা দেখাবো। বাট মেশিনারির ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কথা বলা নাই, এই কারণে মেশিনারির প্রকৃত বর্তমান মূল্যটা কত সেটা আমরা বের করব। তো মেশিনারি আমাদের 10 লক্ষ টাকা ছিল, যার মধ্যে অপচয় আছে 2.5 লক্ষ টাকা। এই 2.5 লক্ষ টাকা বাদ দিয়ে আমরা মেশিনারিটা হিসাবভুক্ত করব। তো এই কারণে আমাদেরকে এখানে লিখতে হবে MECHINERY মেশিনারি। মেশিনারি হচ্ছে আমাদের ছিল কত টাকা? মেশিনারি ছিল 10 লক্ষ টাকা। তাহলে লিখে ফেললাম 10 লক্ষ টাকা থেকে বাদ যাবে অবচয়টা ছিল 2,50,000। 2,50,000 টাকা বাদ দিলে আমাদের থাকবে কত? 7,50,000। তাহলে এই 7,50,000 টাকাই হচ্ছে আমাদের মেশিনারির বর্তমান মূল্য। তাহলে লিখে ফেললাম 7,50,000। এবার আমাদের কাজ হচ্ছে মেশিনারির পরে কি আছে দেখা যাক। ফার্নিচার 30,000 টাকা। ফার্নিচার সম্পর্কে কিছু বলা নেই। স্টক, ইনভেস্টমেন্ট, বুক ডেপ্ট, ক্যাশেড ব্যাংক। তাহলে এখান থেকে এই সবগুলাই আসবে, শুধু বুক ডেপ্টটা ছাড়া। তাহলে আমরা এখান থেকে নিয়ে নিলাম ফার্নিচার, স্টক এবং ইনভেস্টমেন্ট, এই তিনটা। তাহলে নিয়ে নিলাম এখান থেকে, এখানে লিখে ফেললাম ফার্নিচার, স্টক এবং ইনভেস্টমেন্ট। তো ফার্নিচার ছিল 30,000 টাকা, এখানে আমরা লিখবো এখন 30,000 টাকা। তারপর স্টক কত ছিল? স্টকের মার্কেট ভ্যালু ছিল 35 লক্ষ টাকা। আমরা লিখে ফেলবো 35 লক্ষ টাকা। 35 লক্ষ টাকা। কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা একটা জিনিস চিন্তা করতে হবে যে এখান থেকে আইডল ফান্ডটা বাদ দিতে হবে। ইনভেস্টমেন্ট কত ছিল আমাদের? ইনভেস্টমেন্ট ছিল 37 লক্ষ টাকা। 37 লক্ষ টাকার মধ্যে বলে দিছে 25% আইডল ফান্ড, তাহলে 25% বাদ যাবে। তাহলে ইনভেস্টমেন্ট ছিল, আবারও দেখে নিচ্ছি, ভুলে গেছি আমি, 37 লক্ষ টাকা। ওকে, 37 লক্ষ টাকা। 37 লক্ষ টাকা এটা থেকে বাদ যাবে কত পার্সেন্ট? 25%। এই পার্সেন্টটা বাদ যাবে। তাহলে আমরা এখন বাদ দিয়ে ফেলবো 25% অফ কত? 37 লক্ষ। 37 লক্ষের 25% বাদ যাবে, যাওয়ার পরে যেটা থাকে আমরা এখানে অ্যাসেট এখানে লেখার সময় আমরা সবসময় ফলো করব যে মার্কেট প্রাইসটা লেখার জন্য, মানে বর্তমান কারেন্ট ভ্যালুটা লেখার জন্য। তো এক্ষেত্রে আমরা সবসময় আইডল ফান্ডগুলা বাদ দিয়ে থাকি। আর
কি কি বাদ দিই, আর হচ্ছে আমাদের ধরো কোনো ভুয়া সম্পদ থাকলে ফিকটিশিয়াস অ্যাসেট এগুলা বাদ দিব। তো এখানে ইনভেস্টমেন্ট, এখানে 25% আইডল ফান্ড, এই কারণে শুধু 25%ই আমরা বাদ দিয়ে বাকিটা লিখে ফেলতেছি। তো এখানে কত টাকা আসবে এটা টাকাটা আসতেছে তাহলে 37 লক্ষ টাকা। এটাকে 37 লক্ষ টাকার 25% আগে বের করব, ইন্টু 25%, তাহলে 9,25,000 টাকা। ঠিক আছে, তাহলে 37 লক্ষ টাকা থেকে 9,25,000 বাদ দেব, 9,25,000 বাদ দেব, থাকবে কত? 2,77,000, 27,75,000 টাকা। তাহলে এই 27,75,000 টাকাই হচ্ছে আমাদের প্রকৃত অ্যাসেট, 27,75,000। আমাদের আইডল ফান্ড বাদ দেওয়ার পরে এই অ্যাসেটটা থাকে, এটা আমরা লিখে নিলাম। আর কি অ্যাসেট আছে? আর আছে এখানে বুক ডেপ্থ নেট দিয়ে দিছে, তাহলে বুক ডেপ্থ আমরা 28 লক্ষ টাকা লিখে ফেলবো। এটার মধ্যে কোনো সমন্বয় কিছু বলে নাই, তাহলে যা আছে তাই। বুক ডেপ্থ কত ছিল? 28 লক্ষ না? বুক ডেপ্থ ছিল আমাদের 28 লক্ষ। ওকে, 28 লক্ষ বুক ডেপ্থের পরে আমাদের কাছে আর কি আছে এখানে দেখা যাক। প্রিলিমিনারি এক্সপেন্সটা আসবে না, প্রাথমিক ব্যয়, এটা একটা ফিকটিশিয়াস অ্যাসেট, সো এটা আমরা দেখাইতে পারবো না। আর এখানে ক্যাশ অ্যান্ড ব্যাংক, এটা আমাদের জেনুইন অ্যাসেট, সো এটা আমরা লিখে দেব, এটা 6 লক্ষ টাকা। ওকে, এটা আমাদের 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা। ওকে, আমাদের অ্যাসেটগুলো লেখা হয়ে গেল। এবার অ্যাসেট থেকে আমরা কারেন্ট লায়াবিলিটি বাদ দিলে আমরা পেয়ে যাব ক্যাপিটাল এমপ্লয়েড। তারপরে আমরা এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করব। তাহলে আমরা এখন টোটাল অ্যাসেটটা করে ফেলবো। টোটাল অ্যাসেটটা তাহলে কি হচ্ছে? টোটাল অ্যাসেটস, টোটাল অ্যাসেট, এটা আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট, হ্যাঁ, টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটস। তো যোগ করে ফেলি, $25 লক্ষ যোগ 7,50,000 যোগ 30,000 যোগ 35 লক্ষ, তারপর হচ্ছে 27,75,000 যোগ 27,75,000 যোগ 28 লক্ষ যোগ 6 লক্ষ। তো কত হলো? শতক, হাজার, লক্ষ, 1,29,55,000। বাবা, 1,29,55,000 টাকা আমাদের অ্যাসেট, 1,29,55,000, 1,29,55,000 শতক, হাজার, লক্ষ। ওকে, শতক, হাজার, লক্ষ। ওকে, আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট নির্ণয় করা হয়ে গেল। এবার এটা থেকে আমরা কারেন্ট লায়াবিলিটিটা বাদ দেব। তো হয়ে গেল আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট নির্ণয় করা। এবার আমরা সেকেন্ড কাজ, এটা থেকে আমরা কারেন্ট লায়াবিলিটিগুলো বাদ দেব। তো লেস করে দিই, লেস কারেন্ট লায়াবিলিটি, লায়াবিলিটি। কারেন্ট লায়াবিলিটি কত প্রশ্নে দেখা যাক। এখানে এটা কারেন্ট লায়াবিলিটি না, এটাও না, এটা ক্রেডিটরস, পাওনাদার আমাদের কারেন্ট লায়াবিলিটি আর আছে কিনা
বিল্ডিং মেশিনারি, ও এটা তো হচ্ছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, এগুলো হচ্ছে অবশ্যই সঞ্চিতির আন্ডারে এগুলো, ঠিক আছে। তো আমাদের শুধু একটাই কারেন্ট লাইবিলিটি আছে, সেটা হচ্ছে ক্রেডিটর্স। তো আমরা এখন ক্রেডিটর্সটা বাদ দিয়ে দেব, দিলে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েডটা চলে আসবে। কারেন্ট লাইবিলিটি আলাদা করে দেখাইতে পারতাম, ক্রেডিটর্সটাকে না দিয়ে একসাথেই দেখা দিলাম। ক্রেডিটর্স টাকাটা হবে এখানে, তো টাকাটা কত হবে দেখা যাক অঙ্কে কি বলছে। ক্রেডিটর্স 9,80,000 না, ওকে 9,80,000, 9,80,000, 9,80,000 টাকা আমরা বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলে আমাদের থাকবে আর কি, তাহলে থাকবে বিয়োগ 9,80,000 সমান কত, 1,19,75,000। তাহলে 1,19,75,000 টাকা আসলো, লিখে ফেলে 1,19,75,000। তো বাদ দেওয়ার দিলে আমরা কি পাবো, এটা বাদ দেওয়ার পরে আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে যে ক্যাপিটাল এমপ্লয়েড, ক্যাপিটাল এমপ্লয়েড, এটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড। এটা বোল্ড করে দিচ্ছি তোমার যাতে চোখে লাগে, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড। তো ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে এটা। এবার ক্যাপিটাল এমপ্লয়েড থেকে আমরা অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা নির্ণয় করব। তো ক্যাপিটাল এমপ্লয়েড থেকে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কিভাবে নির্ণয় করে, এটা থেকে আমরা হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিটটা বাদ দেব। তাহলে আমরা বাদ দেব লেস হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট। তো অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিটটা তো আমাদের আগে বের করতে হবে, তাহলে প্রফিটটা কিভাবে বের করব, আমরা এই অংশটা এখানে করলে বেটার ছিল, এদিকে নিয়ে আসলাম, তাহলে এই দাগটা থাকছে না, এই দাগটা থাকছে না, তাহলে এটা এখানে একটা দাগ পড়ে যাবে। ওকে, জাস্ট এই সবগুলোর যোগফলটা এগোরে লিখলাম, তারপরে ক্রেডিটরটা এগোরে চলে আসলো, আর ক্যাপিটাল এমপ্লয়েডটা হলো এটা, ঠিক আছে। আমরা এগোরে কিছু খুচরা অঙ্ক করতে পারবো। লেস হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট, এখন তাহলে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট তো করবো, তাহলে আগে তো আমাদের কারেন্ট ইয়ার প্রফিটটা লিখতে হবে, কারেন্ট ইয়ার প্রফিট। তো কারেন্ট ইয়ার প্রফিটটা কত, কারেন্ট ইয়ার প্রফিটটা অঙ্কের মধ্যে দেওয়া আছে, কোথায় ছিল এটা, এই যে প্রফিট ফর দ্য কারেন্ট ইয়ার হচ্ছে 43 লক্ষ টাকা, আমরা 43 লক্ষ টাকাই এখানে লিখবো, এই ঘরে লিখবো, যার কারণে ঘরটা ফাঁকা করে নিলাম, 43 লক্ষ টাকা। তো লেখার পরে আমরা এখান থেকে ভেরিয়াস অ্যাডজাস্টমেন্টগুলো বাদ দেব। তো এটা থেকে আমরা অ্যাডজাস্টমেন্টগুলো বাদ দেব। অ্যাডজাস্টমেন্টগুলো তো তেমন কিছু ছিল না, একটা ছিল আইডল ফান্ডের ইন্টারেস্ট আর ট্যাক্সটা সবার শেষে। তো আইডল ফান্ডের ইন্টারেস্টটা তো আমরা এর আগে করে আসছি, এটা এখান থেকেই লিখে দেব। কোথায় করছিলাম আমরা এটা, আইডল ফান্ডের ইন্টারেস্টটা ছিল এই যে এটা 92,500, তাহলে এটাই এখন এখানে বসাই দেব, ইন্টারেস্ট INTREST ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট কত ছিল টাকাটা, 92,500, তাহলে 92,500 এটা বাদ দেব। বাদ দেওয়ার পরে আমাদের কাছে যেটা থাকবে এটা থেকে আমরা ট্যাক্সটা বাদ দেব। তাহলে এর আগের অঙ্কে কিন্তু ব্র্যাকেট দিয়ে লিখছি, ব্র্যাকেট দিয়ে কখন লিখবো জানো, যখন একসাথে যোগ বিয়োগ কয়েকটা করে তারপরে আন্ডারলাইন করে আমরা রেজাল্টটা মিলাবো তখন ব্র্যাকেটে করব, কিন্তু শুধু একটা লিখে মানে একটা অ্যামাউন্ট থেকে আরেকটা অ্যামাউন্ট লিখে বাদ দেওয়ার ক্ষেত্রে এদিকে বিয়োগ চিহ্নটা দিলেই এনাফ, এদিকে আর ব্র্যাকেট দিতে হয় না। তো এটাই, তাহলে 43 লক্ষ টাকা, এটা থেকে বাদ যাবে
92,500 থাকবে কত 42,07,500। তাহলে এখানে থাকলো 42,07,500 লিখলাম 42,07,500। এবার এটা থেকে আমরা ট্যাক্সটা বাদ দেব, তাহলে লেস ট্যাক্সেশন এট দ্য রেট অফ, আগে যত ধরছি এখনো ততই ধরতে হবে, তবে একই অঙ্কে দুই রকম ধরা যাবে না ট্যাক্সেশন। তো ট্যাক্সেশনটা বাদ দেবে এখন। ট্যাক্সেশন কত 40%, তাহলে ক্যালকুলেশনে করে ফেলি। এটার উপরে এখানে একটা শূন্য পড়বে না, 42,07,500 এটার উপরে 40% কত হলো 16,83,000। তাহলে এই 16,83,000 এখানে বসবে 16,83,000। এবার 16,83,000 টাকা বাদ দিলে আমাদের অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট চলে আসলো। এবার এটাকে হাফ করে ফেলবো রেজাল্টটাকে, তাইলে এটা আসছে -42,07,500 কত হলো 42,07,500 বিয়োগ 16,83,000 সমান 25,24,500। 25,24,500। তাহলে এটাকে আমরা ভাগ দিয়ে দেব 2 দিয়ে, নাকি এটা ভাগ চিহ্ন দরকার। একটু ছোট করে দিলাম, জায়গাটা হচ্ছে না এই কারণে। ওকে ভাগ করে দিলাম, ভাগ দিলেই তো এটা হয়ে যাবে। তাহলে এই অ্যামাউন্টের নাম কি হবে, এখানে যে রেজাল্টটা আসবে এটা হচ্ছে হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট। কত হলো হাফ অফ অ্যাডজাস্টেড কারেন্ট ইয়ার প্রফিট 2 দিয়ে ভাগ দিলে হয়ে গেল, তাহলে ভাগ 2। তাহলে 12,62,250 12,62,250 এটা। তাহলে এবার বাদ দিলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব ক্যাপিটাল এমপ্লয়েড, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, সো এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড কত হবে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডটা হচ্ছে 1,19,75,000। 1,19,75,000 বিয়োগ 12,62,250 কত হলো 10,71,000, সরি শতক হাজার লক্ষ কোটি 1,07,12,750। ওকে, 1,07,12,750 টাকা বাদ দিলে এটা আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, হয়ে গেল আমাদের এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করা। এবার কাজ খুব সিম্পল, এবার হুটহাট করে আমরা বাকিগুলো করে ফেলবো। এবার হচ্ছে স্টেপ 3 হচ্ছে নরমাল প্রফিট সমান হচ্ছে এভারেজ এভারেজ ক্যাপিটাল
employed into normal rate of return। হ্যাঁ, মাঝখানে একটা ইনটু পড়বে, দিয়ে দিচ্ছি। নর্মাল রেট অফ রিটার্ন, তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে? ইকুয়াল টু এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 1,07,12,750 107127 ওকে, এটার উপরে আমরা নর্মাল রেট অফ রিটার্নটা গুণ দেব। ওকে, তো নর্মাল রেট অফ রিটার্ন অঙ্কে প্রশ্নে বলছিল কত, যে 20%। তো এখানে আমরা 20% লিখব। 20% কত হবে? এটার 20% কত হলো? শতক, হাজার, লক্ষ, 21,42,550 21,42,550 টাকা। এটা নর্মাল প্রফিট পেয়ে গেলাম। তাহলে আবার সুপার প্রফিটটা নির্ণয় করে ফেলবো। আবার সুপার প্রফিট সমান APERAG অ্যাভারেজ মেইনটেইনেবল প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে এভারেজ মেইনটেইনেবল প্রফিটটা ছিল কত? এভারেজ মেইনটেইনেবল প্রফিটটা ছিল 22,24,500। আমরা এখানে লিখলাম এভারেজ মেইনটেইনেবল প্রফিটটা, এটা থেকে বাদ দেব এই টাকাটা, নর্মাল প্রফিটটা। তাহলে নর্মাল প্রফিটটা বাদ দিলে আমাদের থাকবে কত? আমাদের থাকবে 24,500 বিয়োগ 21,42,550 সমান, তাহলে 81,950 হচ্ছে আমাদের সুপার প্রফিট। ওকে, ঠিক আছে, 81,950 টাকা হচ্ছে আমাদের সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিট পেয়ে গেলাম। এবার আমাদের গুডউইল নাকি? সো গুডউইল সমান কত হবে? এই অ্যামাউন্টটাকে আমরা 2 অথবা 3 দিয়ে গুণ করব। অঙ্কের মধ্যে এমন কোনো সংখ্যা বলা নাই, পারচেজ ইয়ার কত সেটা বলা নাই। যেহেতু বলা নাই, তাহলে আমরা এটাকে 2 অথবা 3 দিয়ে গুণ করে বের করে ফেলবো। তো আমাদের ইচ্ছা আমরা কত দিয়ে গুণ করব? আমরা এটাকে 2 দিয়ে গুণ করব। আমার ইচ্ছা হয়েছে 2 দিয়ে গুণ করতে, এই কারণে আমি 2 দিয়ে গুণ করতেছি। তোমার ইচ্ছা যদি হয় 3 দিয়ে গুণ করতে, 3 দিয়ে করতে পারবা, 2 এবং 3 এর বাইরে না। তাহলে 3 দিয়ে গুণ করলাম। সরি, আমি 2 দিয়ে গুণ করার কথা বলছিলাম, 2টাই ভালো। তোমরা যেটা মন চায়, এটা তো হচ্ছে প্রতিষ্ঠান নিজে ডিসিশন নেয় কত টাকা হবে। 81,950 ইন্টু 2 কত হলো? 1,63,900। তাহলে সমান 1,63,900 1,63,900। এটাই হচ্ছে আমাদের গুডউইল। তো আমাদের গুডউইল নির্ণয় করা হয়ে গেল। এবার আমরা নির্ণয় করব শেয়ার ভ্যালুয়েশনের কাজটা, যেটা আমরা আগে কখনো করিনি।
এবার করব, দেখো অঙ্কটাতে বলে দিছে যে ফাইন্ড দ্য ইন্ট্রিনসিক ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার। তো এখন আমরা ইন্ট্রিনসিক ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার নির্ণয় করব। তো এখন চলো ভ্যালুয়েশন অফ শেয়ার সম্পূর্ণ করে ফেলি, শিখে ফেলি কিভাবে ভ্যালুয়েশন অফ শেয়ার ভ্যালুয়েশন কিভাবে করতে হবে। অঙ্কের মধ্যে কিন্তু বলে দিছিল যে আমাদেরকে ইন্ট্রিনসিক ভ্যালু মেথডটা ব্যবহার করতে হবে, ইন্ট্রিনসিকের কথা বলছিল। তো ইন্ট্রিনসিক মেথডটা আমরা করতে করতে শিখে ফেলবো। তো এই মুহূর্তে আমরা করছি ভ্যালুয়েশন অফ শেয়ার আন্ডার TRINSIC intrinsic value method. Valuation of share under intrinsic value method. Okay. তো আমাদের কাজ কি? যদি আমরা শেয়ার ভ্যালুয়েশন করতে চাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? হোয়াট শুড উই ডু? আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে করতে হবে আমাদের কোম্পানিতে কত টাকার অ্যাসেট আছে, যে টোটাল কারেন্ট ভ্যালু অফ অ্যাসেটটা নির্ণয় করতে হবে আমাদেরকে। এবং এই কারেন্ট ভ্যালু অফ অ্যাসেট নির্ণয় করতে গিয়ে আমরা কয়েকটা জিনিস খেয়াল রাখবো। ফিকটিশিয়াস অ্যাসেটটা আনতে পারবো না, আর বাকি সব ধরনের অ্যাসেট আসবে। ফিকটিশিয়াস অ্যাসেট ছাড়া, ভুয়া সম্পদ ছাড়া সব ধরনের সম্পদ আসবে। আর তারপরে এখান থেকে আমরা কারেন্ট লায়াবিলিটি বাদ দেব। বাদ দেওয়ার পরে আমাদের বাকি কিছু চিন্তা করতে হবে। তো আগে আমরা একটু করি, তারপর বাকি কথাগুলো বলি। আমাদের প্রথম কাজ হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটটা নির্ণয় করা। তো present value of assets. প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটসটা আমাদের প্রথমে নির্ণয় করতে হবে। দেখো তাহলে প্রথমে কি ছিল আমাদের? প্রথমে আমরা এই গুডউইলটা লিখবো। আমরা যে গুডউইলটা নির্ণয় করে আসছি অঙ্কের মধ্যে, এই গুডউইলটা লিখবো। গুডউইল ছিল আমাদের 1,63,900, 1,63,900। তারপরে গুডউইলের পরে আমাদের অ্যাসেট কি ছিল প্রশ্নে? দেখো বিল্ডিং, মেশিনারি, ফার্নিচার যা আছে সব। শুধু প্রিলিমিনারি এক্সপেন্সটা এখানে আসবে না, বাকি সবগুলো আসবে। আমি এখানে এগুলো বসাই দিলাম। প্রিলিমিনারি এক্সপেন্স এটা একটা ভুয়া সম্পদ, এই কারণে এটা আসবে না, বাকি সবগুলো আসবে। তো বিল্ডিং এর দাম ছিল 25 লক্ষ টাকা, কারেন্ট মার্কেট ভ্যালু ছিল এটা শতক, হাজার, লক্ষ, 25,000। মেশিনারি ছিল 10 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা বাদ দিয়েছিল 7,50,000 টাকা। তারপরে ফার্নিচার ছিল মনে হয় 30,000 টাকা, নাকি? দোনটাই দেখে নিই। মেশিনারি 10 লক্ষ টাকা ছিল, শতক, হাজার, লক্ষ, এটা থেকে আমরা ওই যে এখানে 2.5 লক্ষ টাকা বাদ দিছি। আর ফার্নিচার হচ্ছে 30,000 টাকা, আর পরেরটা 35 লক্ষ টাকা। তাহলে ফার্নিচার 30,000 টাকা ছিল, তারপর স্টক ছিল 35 লক্ষ, নাকি? হ্যাঁ, 35 লক্ষ টাকা। তাহলে 35 লক্ষ টাকা। তারপরে ইনভেস্টমেন্ট। এখানে কিন্তু আবার আমরা এটা অন্য জিনিসগুলো বিবেচনা করব না, মানে আইডল ফান্ডার না, আমাদের ইনভেস্টমেন্ট কত এটা আমাদের অ্যাসেট, এটা অ্যাসেট হিসাবে দেখাবো। 37 লক্ষ টাকা, এখানে 37 লক্ষ টাকাই দেখাবো, 37 লক্ষ টাকা। তারপর বুক ডেপ নেট কত ছিল এবং ক্যাশ কত ছিল? বুক ডেপ ছিল 28 লক্ষ এবং বাকিটা ছিল ক্যাশ এট ব্যাংক ছিল 6 লক্ষ। তাহলে 28 এবং 6, এটা হচ্ছে 28 লক্ষ। বেশি বড় হয়ে গেছে না?
ওকে, এটা ছিল 28 লক্ষ, 28 লক্ষ শতক হাজার লক্ষ, আরেকটা শূন্য পড়বে 28 লক্ষ, এটা ছিল 6 লক্ষ, 6 লক্ষ টাকা শতক হাজার লক্ষ। তো হয়ে গেল। এবারে আমরা এটাকে যোগ করে ফেলবো। তাহলে দেখো এখানে 6 লক্ষ টাকার টোটালটা আমরা এখন যোগ করে ফেলবো। 1,63,900 যোগ 25 লক্ষ যোগ 7,50,000 যোগ 30,000, এটার সাথে যোগ হবে 35 লক্ষ, 35 লক্ষ শতক হাজার লক্ষ, 35 লক্ষ যোগ হবে 37 লক্ষ, 37 লক্ষ, 37 লক্ষের পরে হচ্ছে 28 এবং 6 লক্ষ, তাহলে যোগ 28 লক্ষ, 28 লক্ষ শতক হাজার লক্ষ, 28 লক্ষের পরে হচ্ছে 6 লক্ষ, 6 লক্ষ টাকা। আবার সবগুলা যোগ করলে কত হবে? 1 কোটি শতক হাজার লক্ষ, 1,40,43,900, তাহলে 1,40,43,900 এটা আসছে। তো এটা থেকে আবার আমরা লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি গুলা বাদ দেবো, শুধু কারেন্ট লাইবিলিটি গুলা লেস ক্রেডিটর, ঋণ থাকলে ঋণটাও বাদ দিতাম, ঋণের টাকাটা বাদ দিতাম, কারণ ঋণের মানে আমার কাছে যারা যারা টাকা পাওনা আছে বাইরের বহিদায় যেগুলো, এগুলা বাদ দেবো আর কি। তো ক্রেডিটর বহিদায়, এই কারণে ক্রেডিটর বাদ দিচ্ছি। ক্রেডিটরের টাকাটা হচ্ছে কত টাকা? ক্রেডিটর ছিল আমাদের 9,80,000 টাকা, তাহলে আমরা এখন 9,80,000 টাকায় লিখবো। তাহলে 9,80,000, আর আমাদের কোনো বহিদায় নাই, তাই এটাই শেষ করে ফেললাম এখানে। 9,80,000 টাকা কত হবে? বিয়োগ 9,80,000 কত হলো? 13 লক্ষ শতক হাজার লক্ষ কোটি, 1 শতক হাজার লক্ষ কোটি, 1,30,00,000, 1,30,63,900, 1,30,63,900, 63,900। ওকে, হয়ে গেল। এটা এই যে যেটা আসলো, এটা হচ্ছে যে অ্যাসেট অ্যাভেলেবল টু শেয়ার হোল্ডার। এই টাকাটা হচ্ছে শেয়ার হোল্ডারদের টাকা, মানে এটা কোম্পানির অ্যাসেট। এই অ্যাসেটটা পাওনা হচ্ছে কোম্পানির মালিকের, কারণ বহিদায় তো বাদ দিয়ে ফেললাম, আর হলো অন্তর্দায় মানে মালিকের দায়। মালিক বলতে এখানে এক মালিকানা প্রতিষ্ঠানের মালিক একজন, আর অংশীদারদের যারা অংশীদার তারা, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা। তো এটা হচ্ছে নেট অ্যাসেটস available to শেয়ার হোল্ডার। এটা হচ্ছে নেট অ্যাসেট অ্যাভেলেবল টু শেয়ার হোল্ডার। তো এই টাকাটা শেয়ার হোল্ডাররা পাবে। তো এখন দেখো, বুঝলাম শেয়ার হোল্ডাররা পাবে। আমাদের অঙ্কের মধ্যে 2 ধরনের শেয়ার আছে, একটা হচ্ছে প্রিফারেন্স শেয়ার আর একটা হচ্ছে অর্ডিনারি শেয়ার। তো প্রিফারেন্স শেয়ার হচ্ছে 10 লক্ষ টাকা, আর অর্ডিনারি শেয়ার হচ্ছে 40 লক্ষ টাকা। তো একটা প্রতিষ্ঠানের মূল মালিক কিন্তু হচ্ছে অর্ডিনারি শেয়ারের দ্বারা, প্রিফারেন্স শেয়ার না। মানে প্রতিষ্ঠানের মালিক, প্রকৃত মালিক হচ্ছে অর্ডিনারি শেয়ার হোল্ডাররা।
তাহলে আমাদেরকে কিন্তু অঙ্কের মধ্যে প্রশ্নে কি বলছে, প্রশ্নে কিন্তু বলছে যে অর্ডিনারি শেয়ারের ভ্যালু বাইর করার জন্য, অর্ডিনারি শেয়ারের ভ্যালুটা বাইর করার জন্য। তো অর্ডিনারি শেয়ারের ভ্যালুটা আমরা কিভাবে বাইর করব? তো এই অ্যাসেটটা তো সবার, এই অ্যাসেটটা এই কোম্পানির সবার, প্রিফারেন্স শেয়ার এবং অর্ডিনারি শেয়ার তাদের দুইজনের। তো আমরা এখন যদি অর্ডিনারি শেয়ারের ভ্যালুটা বাইর করতে যাই তাহলে আমাদের প্রিফারেন্স শেয়ারের টাকাটা বাদ দিয়ে দিতে হবে। লেস প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল। প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালটা কত হবে? প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালটা অঙ্কে যা ছিল তাই 10 লক্ষ টাকা ছিল, আমরা এখানে 10 লক্ষ টাকাই লিখব। শতক, হাজার, লক্ষ, 10 লক্ষ টাকা। একটু নিচে নামবে লাইনটা। তাহলে 10 লক্ষ টাকা হয়ে গেল। এবার আমরা এটা বাদ দেব, বাদ দিলে থাকবে যে টাকাটা থাকবে এটাই অর্ডিনারি শেয়ার হোল্ডারদের পাওনা টাকা। আমরা এখন বাদ দেব 1,30,000 বাদ 10 লক্ষ, শতক, হাজার, লক্ষ, 10 লক্ষ, থাকলো কত? শতক, হাজার, লক্ষ, কোটি, 1,20,63,900। তাহলে 1,20,63,900 এই টাকাটা হচ্ছে অর্ডিনারি শেয়ার হোল্ডারদের টাকা। এই টাকার মধ্যে আর কারো কোনো ভাগ নাই, সম্পূর্ণ সব ভাগ বাদ দেওয়ার পরে এই টাকাটা থাকলো। তাহলে এটা হচ্ছে নেট অ্যাসেটস অ্যাভেলেবল টু, আগেরটা ছিল শেয়ার হোল্ডার, শুধু শেয়ার হোল্ডার, আর এটা হচ্ছে অর্ডিনারি শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার, এটা অর্ডিনারি শেয়ার হোল্ডারদের পাওনা টাকাটা, শেয়ার হোল্ডার্স হবে কথাটা না, যেহেতু প্লুরাল। তো অ্যাভেলেবল টু অর্ডিনারি শেয়ার হোল্ডার লিখে ফেললাম, এটাই হচ্ছে টাকাটা। এখন আমাদেরকে ওকে, এবার অর্ডিনারি শেয়ার হোল্ডারের টাকাটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে প্রত্যেক শেয়ার এই সম্পত্তির কত অংশ পাবে। সিম্পল হিসাব। আমাদের কাছে প্রশ্নটা করছিল যে কি প্রশ্ন করছিল যে ইন্ট্রিনসিক ভ্যালু অফ অর্ডিনারি শেয়ার, অর্ডিনারি শেয়ারের ভ্যালুটা কত। তো অর্ডিনারি শেয়ার সংখ্যা কত আছে? অর্ডিনারি শেয়ার সংখ্যা আছে অঙ্কের মধ্যে 40,000। তো 40,000 শেয়ার হোল্ডারদের জন্য অ্যাসেট প্রতিষ্ঠানে আছে এই টাকাটা, তো এই অ্যাসেটটাই তো অর্ডিনারি শেয়ার হোল্ডাররা পাবে। তাহলে এটা ভাগ করে দিলে যত আসে এটাই হয়ে যাবে তাদের টাকা, অর্থাৎ এটাই ইন্ট্রিনসিক ভ্যালু মেথডে অর্ডিনারি শেয়ার হোল্ডারের ভ্যালুটা আর কি। তো চলো বাকি অংশটা করে ফেলি, যে সো ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার কত টাকা। ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার হচ্ছে, এটা আমরা একটা ইকুয়েশন দিয়ে লিখব। কি হবে কথাটা? এখানে হবে যে নেট ETS assets available to ordinary shareholder by number of ordinary share, নাকি? number of ordinary share, এই হচ্ছে সূত্রটা। তো আবার আমরা বাকিটা করে ফেলি।
ইকুয়াল টু ওকে আমাদের নেট অ্যাসেট অ্যাভেলেবল টু অর্ডিনারি শেয়ার হোল্ডার ছিল এই টাকাটা, তো আমরা উপরে লিখবো এই টাকাটা, লিখে ফেললাম এই টাকাটা। নাম্বার অফ অর্ডিনারি শেয়ার ছিল 40,000। অঙ্কের প্রশ্নের মধ্যে আমরা দেখছিলাম যে এটার সংখ্যা ছিল 40,000, তাহলে আমরা এখন এখানে লিখব 40,000। তো 40,000 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট আর কি। অবশ্য কিছু একটা হয়েছে, লেখাটা ভালো করে দেখা যাচ্ছে না। ওকে, যাই হোক, আমি আর এটা নিয়ে নাড়াচাড়া করছি না। আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এটা সমান কত বের করা। তাইলে ক্যালকুলেটরে করে ফেলি। এই 12,63,900কে আমরা ভাগ দেব 40,000 দিয়ে। 40,000 দিয়ে ভাগ দিলে কত আসবে? 301.5975। তাহলে 301.5975 মানে 301.60 আমরা ধরতে পারি। তাইলে এটা হচ্ছে 301.60। এই তো আমরা করে ফেললাম। এটা হচ্ছে আমাদের কাছে আনসার। ওকে, এটাই হচ্ছে আনসার। এবার এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে সো ভ্যালু পার অর্ডিনারি শেয়ার সমান 301.60। ওকে, এইভাবে আমরা লিখতে পারি, এখানে আনসার না লিখেও। তো লেখা হয়ে গেল। তো অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা কিছু অ্যাসাম্পশন দিতে হবে, আমরা কি কোথায় কি মনে করছি। আমরা কিন্তু ওই যে পারচেজ ইয়ারটাকে 2 হিসাবে ধরছিলাম, তারপরে ইনভেস্টমেন্টের সুদ হিসাবে কত ধরছিলাম? 10% ধরছিলাম। তো এইগুলো এখানে লিখতে হবে যে অ্যাসাম্পশন গুলা বানানটা ভুল হয়েছে। অ্যাসাম্পশন। ওকে, অ্যাসাম্পশন কি ছিল? এক নম্বর অ্যাসাম্পশন ছিল আমরা রেট অফ নন ট্রেডিং ইনভেস্টমেন্ট। নন ট্রেডিং ইনভেস্টমেন্ট মানে আইডল ফান্ডের কথাটা আমরা বলছি আর কি। নন ট্রেডিং কথাটা হচ্ছে না, নন ট্রেডিং ইনভেস্টমেন্ট ধরে নিয়েছিলাম আমরা 10%। তারপরে অ্যাসাম্পশনটা ছিল ভ্যালু অফ গুডউইল calculated at the rate of 2-year purchase। 2 ধরছিলাম আমরা, এই কারণে 2 years purchase of super profit। 2-year purchase of super profit ধরছিলাম। তারপর আর কি কি ধরছিলাম? আরো কয়েকটা লিখে দিতে পারি এখান থেকে। যেমন ধরো আমরা ট্যাক্স ধরে নিছি যে আয়ের মধ্যে ট্যাক্স ধরা হয় নাই, এই আর কি। আর কি কি আছে? যদি এরকম কোনো কিছু ধরে থাকি তাহলে এগুলো এখানে আমরা লিখে দিলে ভালো হবে। যদি সময় থাকে তাহলে তো লিখলাম। অবশ্যই ইম্পর্টেন্ট কয়েকটা লিখতেই হবে, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এই দুইটা লিখতে হবে, বাকিগুলা না লিখলেও কিন্তু চলবে। তো আমাদের অঙ্কটা
অলরেডি শেষ হয়ে গেল। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর 2 রকমের অঙ্ক আছে, ওগুলো করতে বেশি সময় লাগবে না, খুব ইজি হবে। আগের অঙ্কে তো অনেক সময় লাগছিল, এখন কিন্তু এতটা সময় লাগতেছে না, অনেক সময় কম লাগছে। তো আমি তোমাদেরকে বুঝিয়ে করাচ্ছি এই কারণে অনেক সময় লাগছে, বাট তোমরা যখন নিজের অঙ্ক করবা তখন কিন্তু এতটা সময় লাগবে না, অনেক কম সময় লাগবে। আর কয়েকবার প্র্যাকটিস করলে এই ব্যাপারগুলো একদম যখন মাথায় চলে আসবে তখন আর এতটা হার্ডও মনে হবে না, খুব ইজি লাগবে। ওকে, ভালো থাকো। পরবর্তী লেকচারে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।